সবাইকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন পর্বে স্বাগত। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স আকারে শিখছিলাম। তো এই পূর্বে কয়েকটি পর্ব হয়ে গেছে। আজকের পর্বে আমরা মূলত আমাদের যে ট্যাব আছে, ট্যাব গ্রুপের মধ্যে যে হোম নামক যে ট্যাবটি আছে সেই ট্যাবের অন্তর্ভুক্ত যে ফন্টে প্যারাগ্রাফ যে গ্রুপটি আছে সেই গ্রুপ থেকে জানতেছিলাম। তো ওটা নিয়ে আজকে আলোচনা করব। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম, এটি ওপেন হয়ে গেল। এখানে ফন্ট নামক যেই আমাদের যে গ্রুপটি আছে, ফন্ট গ্রুপের অন্তর্ভুক্ত যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো ব্যবহারে আজকে জানবো। সেক্ষেত্রে আমি এখানে প্রথমে র্যান্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং এন্টার প্রেস করলাম। এরকম একটা প্যারাগ্রাফ চলে আসলো আমাদের সামনে। এখন আমি এটাকে হেডলাইনে যদি লিখতে চাই এমএস ওয়ার্ড লিখলাম। এখন এই ফন্ট গ্রুপের এই কাজগুলো আলোচনা করা যাক। এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো মূলত আমি অনেকটাই আলোচনা করেছি। এখানে মূলত এই ফন্ট গ্রুপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ওয়াল ফরম্যাটিং। এই ক্লিয়ার ওয়াল ফরম্যাটিং এর যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনি যদি কোনো কিছুকে ডিজাইন করেন, অর্থাৎ এই টেক্সট ইফেক্ট এন্ড টাইপোলজির মধ্যে গিয়ে কোনো কিছুকে আউটলাইন করেন, শ্যাডো করেন, রিফ্লেক্ট করেন বা কোনো গ্লো প্রদান করেন, তারপর যদি অনেক কিছু করার পর ওটাকে যদি মিশিয়ে দিতে চান তাহলে ওই অংশটিকে সিলেক্ট করলে, এটিতে ক্লিক করলে ওটি মিশিয়ে যাবে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন এই ফন্টের এই পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আছে, সেই অ্যারোতে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সটিতে যদি আমি দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি, অর্থাৎ কন্ট্রোল আর ডি যদি একসাথে প্রেস করি তাহলে এই ডায়লগ বক্সটি চলে আসবে। এই ডায়লগ বক্সটির ব্যবহারই মূলত আজকে ভিডিওতে জানবো, এবং ক্লিপবোর্ড নামক যেই গ্রুপটি আছে, ক্লিপবোর্ডের গ্রুপের অন্তর্ভুক্ত যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আজকে জানবো। এই এই আমাদের যে ফন্ট, এই ফন্টে ক্লিক করার পর, এই তীর চিহ্নে ক্লিক করার পর এরকম একটা বক্স চলে আসবে। এই বক্স থেকে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। এখান থেকে আপনি যে স্টাইল ভালো লাগে সেই স্টাইলটি সিলেক্ট করে নিতে পারেন। এখানে প্রচুর স্টাইল দেওয়া আছে, যে স্টাইল আপনার কাজ করতে স্বচ্ছন্দ বোধ হয় বা যে স্টাইল পছন্দ করেন সেই স্টাইলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে অনেক স্টাইল দেওয়া আছে। এখান থেকে আমি যদি এই স্টাইলটিকে যদি সিলেক্ট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে স্টাইলটিকে সিলেক্ট করে দিয়েছি সেই স্টাইলটির নাম এই বক্সে চলে এসেছে। এইভাবে যে স্টাইলটিকে সিলেক্ট করে দেবো সেই স্টাইলটির নামে এই বক্সে চলে আসবে। আমি এই স্টাইলটিকে সিলেক্ট করে রাখলাম এবং এই ফন্টের এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলের পরে ফন্ট সাইজ, অর্থাৎ আপনি যে স্টাইলটিকে সিলেক্ট করবেন সেই স্টাইল তো সিলেক্ট থাকবে, অর্থাৎ তখন থেকে যা যা লিখবেন ওই স্টাইলেই লেখা হবে, এবং আপনি ওই স্টাইলের লেখাটিকে কত বড় করতে লিখতে চান বা কত ছোট করে লিখতে চান সেটা এখান থেকে ফন্ট সাইজের মাধ্যমে নির্বাচন করে দিতে পারেন। ফন্ট সাইজ যত বেশি দেবেন স্টাইলটি তত লেখাগুলো বা টেক্সটগুলো তত বেশি আকারে লেখা হবে। এখানে স্টাইলের মান 26 দেওয়ার কারণে দেখলেন যে এই ফন্টের আকারটা বৃদ্ধি পেয়ে গেল। এবং এখানে ফন্ট স্টাইলের মধ্যে বেশ কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোর মধ্যে রেগুলার যেটা আছে, রেগুলারের কাজ ওই একই রকম থাকবে। রেগুলারের তেমন কোনো কাজ নেই। ইটালিক, ইটালিক হচ্ছে আপনার যেই টেক্সটগুলো লিখবেন সেই টেক্সটগুলো বাঁকা আকারে প্রদর্শিত হবে। আমি যদি এটা লিখে ক্লিক করি তাহলে দেখছেন যে ফন্টের যে নাম সেই নামটি বাঁকা আকারে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ এখন যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করে কিছু টেক্সট লিখি সেই টেক্সটগুলো লেখা হবে এবং সেগুলো বাঁকা আকারে প্রদর্শিত হবে। এবং আমি যদি ইটালিকটা, আমি যদি বোল্ডে ক্লিক করি তাহলে এটা কিন্তু বোল্ড আকারে প্রদর্শিত হবে সেই লেখাগুলো, অর্থাৎ লেখাগুলো লিখলে বেশি গাঢ় হয়ে লেখাগুলো প্রদর্শিত হবে। এবং এখানে সবার শেষে যে এটা আছে বোল্ড ইটালিক দুইটা আছে, অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা একই সাথে দুইটি কাজ করবে। বোল্ডও করবে, লেখাকে মোটাও করে দিবে, এবং ইটালিকও করবে, লেখাকে বাঁকিয়েও দিবে। এই যে দেখলেন যে লেখাগুলোকে মোটাও করে দিল, লেখাগুলোকে বাঁকিয়েও দিল। এবং এখান থেকে ফন্টের কালার দিতে পারেন। এখানে ফন্ট কালারের মধ্যে গিয়ে এটা যদি কোনো কালার দিতে না চান তাহলে অটোমেটিক করে রাখবেন, এবং কোনো কালার দিতে চাইলে এখানে ফন্টের কালার নির্বাচন করে দিতে পারেন। এখানে রেড কালার দিলাম, এখানে ফন্টের কালার রেড হয়ে গেল। এবং আন্ডারলাইন স্টাইল এর মধ্যে গিয়ে আন্ডারলাইন যদি লেখাটিতে দিতে চান, লেখাটি যদি বিশেষ কোনো লেখা হয় বা কোনো যেন কারো কাছে আকর্ষণ করার জন্য আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে আন্ডারলাইনের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। সেই স্টাইলগুলো থেকে আন্ডারলাইনের একটা স্টাইল সিলেক্ট করে আপনি আন্ডারলাইন প্রদান করতে পারেন, এবং আন্ডারলাইনের যে কালার সেই কালারটা পরিবর্তন করতে পারেন। এখন আন্ডারলাইন রেড কালার আছে, আপনি যদি চান তাহলে ইয়েলো কালার দিতে পারেন, বা এইভাবে ইচ্ছা মতো আন্ডারলাইনের যে কালার ইচ্ছে সেই কালার দিতে পারেন। আমি আন্ডারলাইনকে গ্রিন কালার দিয়ে পরিদর্শন করলাম। এবং এখানে ইফেক্টে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন, যেমন এখানে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি এটা কিন্তু যে টেক্সটটি আমি সিলেক্ট করছি সেই টেক্সটটি আছে, এবং এখানে ওকে প্রেস করে যখন লেখালেখি করব তখন এই টেক্সটটি যেই
টেক্সটে আছে সেই টেক্সটেই লেখা হবে এবং সেই সাইজের অক্ষরই প্রদর্শিত হবে এবং সেই স্টাইলে প্রদর্শিত হবে। এবং ইফেক্ট যদি প্রদান করতে চান এখানে ১ম যেটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে যেই টেক্সটটি থাকবে সেই টেক্সটটি কেটে যাবে। অর্থাৎ এখন একটা লাইন কেটে গেল, একটা দাগ কেটে গেল। এখন আপনি এখানে ওকে প্রেস করলে যেইটা লেখেন না কেন সেই লেখাটা এইরকম বোল্ড হবে এবং ইটালিক হবে এবং নিচে এরকম আন্ডারলাইন থাকবে, এরকম এই কালারের আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইন গুলো এরকম হবে এবং লেখাগুলো এরকম কেটে যাবে। এবং আপনি যদি চান যে এটাতে এটা তো একটা দাগে কেটে গেল। আপনি যদি চান যে একটা দাগে কেটে যাবে না ২ টা দাগে কেটে যাবে তাহলে নিচে ২ নাম্বার যেটা আছে ডাবল এটাতে ক্লিক করবেন তাহলে এখন ২ টা দাগে কেটে গেল। এবং সুপার তারপরে ৩ নাম্বার ধাপটা এবং ৪ নাম্বার ধাপটা হচ্ছে যথাক্রমে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রাইব। সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রাইবের ব্যবহার মূলত আমি এর আগে দিয়েছি এবং এগুলো তুলে দিলে ওই ইফেক্টটা থাকবে না। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন সবার এই বাম পাশে একটা ফাংশন আছে দেখছেন এই যে সেট অ্যাজ ডিফল্ট, সেট অ্যাজ ডিফল্ট এ যদি ক্লিক করেন তাহলে এখানে এটা একটা মেসেজ চলে আসবে মাইক্রোসফট ওয়ার্ড এর ডু ইউ ওয়ান্ট টু সেট এ ডিফল্ট ফন্ট, অর্থাৎ আপনি যা এখানে সেট করেছেন এখানে যা সেট করেছেন তা যদি আপনি এখন ওকে দেন তাহলে দিস ডকুমেন্ট অনলি হয়ে আছে এখন। এটা যদি ওকে দেন তারপর যদি এটাতে ওকে দেন তাহলে যত লেখা লিখবেন এই ডকুমেন্টে সেই এই ডকুমেন্টের সব লেখাগুলোই এরকম আকারেই প্রদর্শিত হবে। লেখাগুলো মোটা হবে, বাঁকা হবে, লেখাগুলো মাঝখানে ২ দাগ দিয়ে কেটে যাবে এবং লেখাগুলোর নিচে এরকম গ্রিন কালারের আন্ডারলাইন হবে। শুধু একটা ডকুমেন্টের ক্ষেত্রে হবে, কেননা এখানে দিস ডকুমেন্ট অনলি করা আছে। এখানে যদি ওয়ার্ল্ড ডকুমেন্ট বেসড অন দা নরমাল করে দেন তাহলে তারপর ওকে দিলে এখন আপনি যত এমএস ওয়ার্ড এ যত লেখালেখি করবেন এটা তো এই ডকুমেন্টের এমএস ওয়ার্ড। এখন আপনি এই ডকুমেন্টের এমএস ওয়ার্ড কেটে দিয়ে অন্য এমএস ওয়ার্ড এ গেলেন বা আরেক ডকুমেন্টের এমএস ওয়ার্ড এ গেলেন সেখানে যেয়ে যদি কাজ করেন তাহলে ১ম থেকেই লেখাগুলো এরকম আকারে প্রদর্শিত হতে থাকবে যদি ওকে দেন। তো আমি ওকে দিচ্ছি না, ক্যানসেল করে দিলাম। ওগুলো মূলত এখন আমার তেমন প্রয়োজন নেই। আমি এটাকেও ক্যানসেল করে দিলাম। এই যে ফন্ট আছে, ফন্ট নামক যেই গ্রুপটা আছে সেই গ্রুপের অন্তর্গত এটাকে এগুলোকে একত্রে রিবন বলে। এই রিবনেরই একটা ধাপ হচ্ছে ফন্ট। এই ফন্টের যে গ্রুপ সেই গ্রুপের মধ্যে যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো ব্যবহার আগে দেখাইছি এবং ফন্টের এই যে এখানে অ্যারোর মধ্যে যে চিহ্ন এই চিহ্নের মধ্যে যা আছে তার ব্যবহারও এখানে দেখালাম। এখন আমি ফন্টের কাজ পুরোপুরি শেষ। এখন আমি যদি ক্লিপবোর্ডের দিকে অগ্রসর হই তাহলে ক্লিপবোর্ডের দিকে দেখতে পারবেন বেশ কিছু অপশন আছে। কাট কপি করা আমি আগের পর্বগুলোতেই দেখাইছিলাম। সেখানে শুধু একটা পদ্ধতিতে কাট করে দেখাইছিলাম এবং একটা পদ্ধতিতে কপি করে দেখাইছিলাম। আপনি যদি চান যে এখানে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করেন, এখন কিন্তু টেক্সট সিলেক্ট এখন টেক্সট সিলেক্ট করে নাই। এখন এই কাট হবে এগুলো হাইড অবস্থায় আছে। আপনি যদি কোনো টেক্সট সিলেক্ট করেন তবে কেবল আপনার যে কাট এবং কপি এই দুটি সচল হয়ে যাবে। তার আগে হাইড অবস্থায় থাকবে সিলেক্ট করা না থাকলে। কাটের কাজ হচ্ছে আপনি যেখানে যেই টেক্সট গুলো সিলেক্ট করে দিবেন সেই টেক্সট গুলোকে ওখানে না রেখে যদি অন্য জায়গায় নিয়ে আসতে চান বা অন্যখানে রাখতে চান সেক্ষেত্রে কাট কাটে ক্লিক করলে ওই লাইনটা কিন্তু থাকলো না। এখন আমি যদি এখানে পেস্ট করতে চাই তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন পেস্টে ক্লিক করলে এখানে পেস্ট হয়ে গেল। কাট পেস্ট, কপি পেস্ট এই কাট পেস্ট অথবা কপি পেস্ট এইটি মূলত ৩ ভাবে করা যায়। একভাবে এই যে এখানে চাপ দিয়ে যেমন আমি দেখাইলাম যে কিভাবে কাট করা যায়। এখানে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করে কাটে ক্লিক করলে কাট হয়ে গেল এবং পরবর্তীতে পেস্টে ক্লিক করলে সেটা পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে কাট করার একটা পদ্ধতি। কাট করার আরেকটি পদ্ধতি হচ্ছে যে এই টেক্সটটি সিলেক্ট করা থাকবে। সেই টেক্সটের উপরে আপনি মাউসের কার্সরটি নিয়ে যাবেন। অবশ্যই সেই টেক্সটের উপরেই মাউসের কার্সরটিকে নিয়ে যেতে হবে। সেই টেক্সটের উপরে যেকোনো জায়গায় মাউসের কার্সরটিকে নিয়ে যাওয়ার পর কিবোর্ড আমাদের যে মাউস আছে সেই মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটা ফাংশন আসবে। সেখানে কাট করলে সেই লেখাটি আর এখানে কিন্তু থাকলো না। এখন যেখানে পেস্ট করবেন সেখানে গিয়ে সেখানে জায়গাটিকে সিলেক্ট করে নিয়ে যাবেন। মাউসের কার্সরটি নিয়ে যাওয়ার পর যদি রাইট ক্লিক করেন তাহলে এরকম পেস্টের মতো একটা অপশন আসবে। এখানে পেস্টে ক্লিক করলে কিন্তু ওই লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত যে মাউস আছে সেই মাউসের মাধ্যমে কাট পেস্ট করা। ১ম এ দেখাইলাম এই ক্লিপবোর্ডের মাধ্যমে কাট পেস্ট করা। এখন দেখালাম মাউসের মাধ্যমে কাট পেস্ট করা। কাট পেস্ট করার আরেকটি পদ্ধতি হচ্ছে আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের শর্টকাট কি প্রেস করার মাধ্যমে। আপনি যদি কন্ট্রোল এক্স প্রেস করেন তাহলে এটা কাট হয়ে গেল। আবার যদি এখানে এসে যে জায়গাটিতে পেস্ট করতে চান সেখানে কন্ট্রোল ভি প্রেস করেন তাহলে ওইটা কিন্তু পেস্ট হয়ে গেল। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় নিয়ে আসলাম। ৩ ভাবেই কাট পেস্ট করে দেখালাম। কপি পেস্টও সম্পূর্ণ একই রকম। আপনি কোনো কিছুকে কপি করতে চাইলে অর্থাৎ কপি করাটা হচ্ছে যেখানে
সেই টেক্সটটিকে সিলেক্ট করে নিবেন। সেই টেক্সটে তো লেখাটি থাকবেই এবং অন্য কোনো জায়গায় লেখাটিকে নিয়ে আসতে চাইলে সেখানেও লেখাটি থাকবে। যেমন এখানে আমি কপি প্রেস করলাম, এটা কপি হয়ে গেল এবং আমি যেখানে গিয়ে পেস্ট করতে যাবো সেখানে গিয়ে ক্লিক করলে পেস্ট হয়ে গেল। কাট পেস্টের মতোই এই ক্লিপবোর্ডের মাধ্যমেও কপি পেস্ট করা যায় এবং দ্বিতীয় যে পদ্ধতি সেটিও আমাদের যে কাট পেস্ট আছে সেই কাট পেস্টের মতোই। দ্বিতীয় কপি পেস্ট করার দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে মূলত এখানে আপনি একটা ওয়ার্ড সিলেক্ট করবেন। অবশ্যই যে অংশটুকু সিলেক্ট করবেন সেই অংশে গিয়ে মাউসের কার্সরটি রাখতে হবে। যদি অন্য অংশে গিয়ে রাখেন তাহলে দেখছেন যে এখানে কিন্তু কপি পেস্ট ২ টি হাইড হয়ে গেল এবং যেই সিলেক্ট অংশ করা সেই সিলেক্টও আনসিলেক্ট হয়ে গেল। এজন্য অবশ্যই ওইটি উপরে গিয়ে সিলেক্ট করা অংশের উপরে গিয়ে মাউসটা রাখতে হবে এবং এখানে কপি করলাম এবং এখানে যদি পেস্ট করতে চাই এখানে রাইট ক্লিক করে এখানে যদি পেস্ট করে দেই এখানে পেস্ট হয়ে গেল ওই অংশ ওই লেখাগুলো। কপি পেস্ট করার ৩ নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে এখানে এই টেক্সট গুলো সিলেক্ট করলাম। আমি শুধু একটা লাইন সিলেক্ট করলাম। কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হয়ে গেল। যেখানে পেস্ট করতে চাই সেখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম, ওইটা পেস্ট হয়ে গেল। কাট, কপি, পেস্ট এই এই ৩ ভাবে আপনাদেরকে দেখাইলাম। এখন আরেকটি এই ক্লিপবোর্ড নামক যে গ্রুপটি আছে সেই গ্রুপের অন্তর্ভুক্ত আরেকটি ফাংশন আছে যেটার নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ কি? ফরম্যাট পেইন্টারের কাজ করার ব্যবহার দেখানোর জন্য আমি এখানে কিছু আগে কাজ করি। আমি এখানে এই লেখাটিকে সিলেক্ট করলাম, এই লেখাটিকে অন্য একটা ফন্টে দিলাম, এই ফন্টে ধরুন দিলাম এবং লেখাটিকে আমি কেটে দিলাম, লেখাটিকে বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, এরকম করে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখানে যা করেছেন তা এই যে এই প্যারাটিকেতেও করতে চান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে আবার ওইসব আবার ১ম থেকে করতে হবে। আপনি যদি চান যে ওইসব ১ম থেকে করবেন না, শুধু এখান থেকেই খুব সহজেই করতে চান তাহলে ওটাও কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে এই ফরম্যাট পেইন্টারটা কাজ করবে। সেক্ষেত্রে আপনি যেই অংশটুকু কে সে অংশের মতো করে পরিবর্তন করতে চান, যেমন আমি এই অংশটুকুকে এ যেমন আমি এই অংশটুকুকে এই অংশের মতো করে রূপান্তর করতে চাই, তাহলে যে অংশের মতো করে রূপান্তর করতে চান সেই অংশটুকুকে সিলেক্ট করবেন। সেই অংশ আমি এই অংশকে সিলেক্ট করলাম এবং ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। এখন এইরকম একটা ঝাড়ুর মতো একটা মাউসের কার্সর দেখতে পাচ্ছেন। এখন যদি আমি যে অংশটুকুকে এই ফন্টে এবং এই স্টাইলে পরিদর্শন করতে চাই সেই অংশটুকুকে যদি জাস্ট এভাবে সিলেক্ট করি সেই অংশটুকু কিন্তু অটোমেটিক এই স্টাইলে সিলেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কত মজার একটা ফাংশন। এই ফাংশনে মনে করেন কোনো ফাংশনে আপনি এভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনার কোনো জায়গায় প্রয়োজন পড়ছে যে সে অন্য ফাংশনেও ওই অনুযায়ী লেখাটি আসবে। সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করে এখানে ফরম্যাট পেইন্টার ক্লিক করে ওটিতে আবার এভাবে সিলেক্ট করলে যে অংশে সিলেক্ট করবেন সেই অংশটি আগের অংশের যেই ফন্ট সেই ফন্টে পরিবর্তিত হয়ে যাবে যেমনটি এখানে দেখাইলাম। এখন আমি চাচ্ছি যে এডিট আমি করলাম। আমি চাচ্ছি যে এখানেও এটি করার প্রয়োজন। এখানে যা ছিল এখানে তো আমি ফর ফরম্যাট পেইন্টার দিয়ে করলাম। এখানেও আমি করতে চাই। সেক্ষেত্রে এখানে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু হচ্ছে না। এটি করার জন্য কি করব? এটি করার জন্য আমি এটাও কিন্তু এই ফরম্যাট পেইন্টারের সাহায্যে করা যাবে। এখানে আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ১ম বার আমি মাউসের একবার ক্লিক করে দিয়েছিলাম। এখন যদি মাউসের পরপর ডাবল ক্লিক করি, তারপর যদি আমি যে অংশটুকুকেই সিলেক্ট করব সেই অংশটুকু ওই ঐরকম ফন্টে পরিবর্তন হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমি যতবার যেই অংশটুকুকে ক্লিক করব ২ বার ক্লিক করার কারণে এখানে যদি ২ বার ক্লিক করি তার ফলে যতবার ক্লিক করতে থাকবো সিলেক্ট করতে থাকবো ততবার ওই অংশগুলো এই ফন্টে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবং আমি যদি এরকম না করতে চাই তাহলে ফরম্যাট পেইন্টার এটা উঠাইয়া দেব। এখন যদি সিলেক্ট করি তাহলে এখন কিছুই হচ্ছে না। তো ক্লিপবোর্ডেরও এখানে ফন্টের যেরকম নিচের দিকে এরকম একটা অ্যারোর মতো ছিল, ক্লিপবোর্ডেরও এরকম নিচের দিকে এরকম একটা ডাউন অ্যারোর মতো আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখছেন যে ক্লিপবোর্ড নামক একটা জিনিস তৈরি হয়েছে। এটা আমি ক্লিয়ার অল করে দিলাম। এটার কাজ হচ্ছে মূলত আপনি এই ক্লিপবোর্ডের অন্তর্ভুক্ত যে কাজগুলো করবেন অর্থাৎ কোনো একটা টেক্সটকে কাট করবেন বা কোনো একটা টেক্সটকে কপি করবেন বা কোনো একটা টেক্সটকে পেস্ট করবেন, সেক্ষেত্রে ক্লিপবোর্ডের যেই ফাংশনগুলো আছে কাট, কপি, পেস্ট এগুলোই তো আপনি করতে চাচ্ছেন। যদি এরকম কিছু করেন তাহলে সেগুলো এখানে সেভ হয়ে থাকবে। যেমন
আমি এখানে এরকম এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর এখান থেকে এটা কাট করলাম, এটা প্রথমে চলে আসলো। আবার আমি এই অংশটুকুকে সিলেক্ট করলাম, এই অংশটুকুকে সিলেক্ট করার পর এই অংশটুকু আমি কাট করলাম, এটাও চলে আসলো এখানে। আবার আমি এই অংশটুকুকে সিলেক্ট করলাম, এই অংশটুকুকে সিলেক্ট করার পর এটা কপি করলাম, এটাও কিন্তু চলে আসলো। এই অংশটুকুকে সিলেক্ট করলাম, এটাকেও কপি করলাম, শুধু যে এইভাবে এখানে ক্লিক করে কপি করতে হবে এমনটি নয়, আপনি যেভাবে কপি করেন না কেন, আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, ওইটা কিন্তু চলে আসলো। কপি কাট করলেই হবে, ওই কাট এবং কপি করলেই এখানে চলে আসবে। এবং এটার যে সুবিধা সেটি হচ্ছে মূলত আপনি যে জায়গাতে আপনি কোনো একটা ওয়ার্ড বারবার লেখার প্রয়োজন পড়বে। সেই ওয়ার্ডটিকে বারবার এখান থেকে কপি করে বা পেস্ট করে সেখানে না নিয়ে গিয়ে বা বারবার না লিখে এখানে শুধু ক্লিক করেই সেটা নিয়ে আসা যাবে। যেমন এখানে যদি আপনার আর এই ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটি আপনি অনেক জায়গায় ১ম ওয়ার্ডটি অনেক জায়গায় প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে যেখানে প্রয়োজন পড়বে সেই জায়গাটিকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলে ওটা অটোমেটিক চলে আসবে। এখানে আবার কপি পেস্ট এরকম ওইটাও করতে হবে না। এখানে আমি আবার সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে যদি এখানে আবার ক্লিক করি এটা আবার চলে আসবে। এইভাবে এখানে যা আপনি সিলেক্ট করে রাখবেন কাট কপি করার মাধ্যমে তাই আপনি যেখানে চান সেখানে পাবেন। জাস্ট ওখানে একটা শুধু ক্লিক করলে এই যে ওগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি এবং এখানে যদি ক্লিয়ার অল করে দেন তাহলে এগুলো সব চলে যাবে এবং তার এই বাম পাশে আছে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ওয়াল। পেস্ট ওয়াল যদি করে দেন তাহলে কিন্তু এইটা এই সবগুলো একসাথে পেস্ট হবে। পেস্ট অল করে দেওয়ার কিন্তু করে দিলে কি হয় সেটাও আমি দেখাচ্ছি। যেমন এখানে আমি সিলেক্ট করলাম। এই অংশটুকুকে সিলেক্ট করলাম। এই অংশটুকুকে সিলেক্ট করার পর আমি যদি পেস্ট অল করে দেই তাহলে এখানে যা আছে, যত কিছু কাট কপি করেছেন, যত কিছু এখানে সেভ অবস্থায় আছে, রিডিং আই উইথ নিউ যা এখানে সেভ করা অবস্থায় আছে সবকিছু একসাথে এখানে চলে আসবে। যেমন পেস্ট অল করে দিলাম। দেখলেন যে এখানে যত কিছু ছিল সবকিছু একসাথে চলে আসলো এবং যে ফন্ট ছিল ওই ফন্টও চলে আসলো। তো এটাই মূলত ক্লিপবোর্ডের এই অ্যারোটির ব্যবহার। এই অ্যারোটিতে প্রেস করলেই এটা এরকম চলে আসবে এবং এখানে সেভ হয়ে থাকবে যা আপনি কাট কপি করবেন। এখানে ক্লিয়ার অল করে দিলেও ওগুলো সব চলে যাবে। এখানে ক্লোজ করে দিলে ওইটা চলে যাবে। আবার এখানে ক্লিক করলে চলে যাবে এবং ক্লোজ করে দিলে আবার চলে যাবে। তো এটাই মূলত আমাদের যে ফন্ট ট্যাবের মধ্যে ফন্ট আমাদের হোম ট্যাবের অন্তর্ভুক্ত রিবনের ফন্ট গ্রুপের মধ্যে যে আমাদের এখানে যেই কিবোর্ডের এখানে যেই অ্যারোটি ছিল এবং ক্লিপবোর্ডের অন্তর্গত যেই আমাদের ক্লিপবোর্ডের এই অ্যারোটি ছিল সেই অ্যারোটির সব খুঁটিনাটি বিষয়। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।